রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে। চারিদিকে ভোটের বাজারে গরম, তার মধ্যে আমরা এসছি দক্ষিণ কলকাতার কসবা অঞ্চলে প্রোগ্রেসিভ ইনোভেটরস প্রাইভেট লিমিটেডে। এখানকার যিনি কর্ণধার আমার সঙ্গে রয়েছেন সুমিত রায়চৌধুরী। তার সঙ্গে আমরা একটা খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে একটু আলোচনা করবো। প্রথম কথা হচ্ছে সুমিতবাবু নমস্কার। আমাদের এখানে আজকে যে সাবজেক্টটা নিয়ে কথা বলতে এসছি এটাকে যদি দুটো ভাগে একটু ভাগ করি। একটা হচ্ছে এমএসএমই প্রকল্পের ব্যাপারটা, আরেকটা হচ্ছে দিয়ে সেফটি, নাগরিক নিরাপত্তা, ছোট করে বলতে গেলে। এই জায়গায় দাঁড়িয়ে প্রথমে আমরা একটু নাগরিক নিরাপত্তা নিয়ে কথা বলি। নাগরিক নিরাপত্তাটাকে ঠিকভাবে প্রয়োগ করার জন্যই এমএসএমই প্রকল্প। সুতরাং আমি প্রথমে প্রশ্নে কি যাই, একদম নাগরিক প্রকল্পে একটা কথা বলা হয়েছে, যখনই ধরে রাখুন লাগানো সোকল বিবর্তন হয়েছে, বিবর্তনের সঙ্গে সঙ্গে মার্ক্সের একটা সুন্দর কথা ছিল, সেটা হচ্ছে লাভ আর মুনাফা। আমরা কিন্তু দুটো একই অর্থে ব্যবহার করি। মার্ক্স বলছেন লাভ আলাদা, মুনাফা আলাদা। লাভ হচ্ছে যে আমার ইনভেস্টমেন্টের একটা পার্সেন্টেজ যখন আমার ঘরে ফিরে আসছে প্লাস হয়ে, তখন সেটা আমার লাভ। কিন্তু সেটা যখন 2 ডবল 4 ডবল 5 ডবল হয়ে যাচ্ছে একটা মানে অঙ্কের বাইরে গিয়ে, তখন সেটাই মুনাফা। ব্যবসায়ীরা কিন্তু লাভের থেকে মুনাফার দিকে বেশি নজর দিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে নাগরিক সুরক্ষার জন্য জীবনে ঘুম থেকে উঠে দাঁত মাজা থেকে শুরু করে রাত্রে শুতে যাওয়ার সময় পর্যন্ত আমরা যা খাই বা যা ব্যবহার করি এসিটা অন করে দিয়ে, তার মধ্যে কিন্তু প্রতিটি ক্ষেত্রে রয়েছে নাগরিক নিরাপত্তার অভাব হচ্ছে। সেভাবে বিচার করে দেখি সেই জায়গাটা কিন্তু আমাদের অ্যাওয়ারনেসটা নেই। কোনো রাষ্ট্রই কিন্তু চায় না যে নাগরিকদের মধ্যে, নাগরিকদের কাছে তারা কিন্তু একটা ভোটার, একটা ভোটারের তার কার্ডের নাম্বার, আমি আপনি একটা নাম্বার, এছাড়া আমাদের কিন্তু আর কিছু পরিচয় নেই যদি বিশদভাবে ভাবতে যান। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আপনি যে নিরাপত্তার ব্যাপারগুলো নিয়ে আপনি মানুষকে একটা সচেতনতার একটা পাঠ দিচ্ছেন প্রথমেই, তারপর তো কাজের কথা পরের কথা। এই সচেতনতার পাঠে যে আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষের মধ্যে আপনি একটা শব্দ ব্যবহার করেছেন, সেটা কি বলেছেন উন্নয়নশীল দেশ। ভারতবর্ষ উন্নয়নশীল দেশের যে সংজ্ঞা, তাতে প্রথমে থাকে কি, প্রথমে থাকে জিডিপি কি আছে, কিন্তু সেই জিডিপি কাদের নিয়ে হবে, সেটা হচ্ছে গিয়ে একদম যে সেক্টরটাকে আমরা বেছে নিচ্ছি সেটা হচ্ছে অর্গানাইজ সেক্টর। ভারতবর্ষের মতন জায়গায় কিন্তু আনঅর্গানাইজ সেক্টরটাই বিরাট বড়, তারা কিন্তু জিডিপির আওতায় আসছে না। এসএমই আমাদের এমএসএমই যারা সবথেকে বেশি কন্ট্রিবিউট করছে, 45%। সেই জায়গায় যদি প্রথম আমাদের থাকে খাদ্য, বস্ত্র, বাসস্থান, তার মধ্যে যদি আমি প্রথমেই মানুষ তো এখন মানে ঘুরে বেড়ায় না, একটা বাসস্থানের প্রয়োজন, বাসস্থান দিয়ে যদি শুরু করি, সেই বাসস্থানের জায়গায় আপনি একটু আগে আলোচনায় বলছিলেন যে আমরা প্রথমেই যেটা ভুল করি যে এটা কতটা নিরাপদ আমি সেই ভাবে কনফার্ম হচ্ছে কিনা সেটা আমাদের জিজ্ঞাসা করা উচিত। তাই এই ব্যাপারটা যদি একটু ছোট্ট করে খুলে বলেন। দেখুন, যখন ম্যাক্সিমাম লোকজন আজকে যেটা একটা বাসস্থান মানে একটা ফ্ল্যাট, যেটা এখনকার দিনে খুব প্রচলিত, একটা ফ্ল্যাট কেনার জন্য একজন মধ্যবিত্ত যখন যাচ্ছেন, তার কিন্তু মনে হচ্ছে যে আগে যে আমি সার্চিংটা করে, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে হ্যাঁ হীরা রেজিস্টার্ড আর সার্চিং করে নিয়েছি মানে হচ্ছে আমি সমস্ত কিছু একদম ঠিক আছে, বাট বাস্তবে কিন্তু সেটা নয়। আসলে একজন যখন আমি একটা জিনিস কিনবো, আমি অবভিয়াসলি আমার বিল্ডারকে সবার আগে জিজ্ঞাসা করবো যে দেশের আইন অনুযায়ী তার কাছে বিল্ডিং স্টেবিলিটি সার্টিফিকেটটা আছে। আমাদের দেশের যত বিল্ডিং, সেটা তার যে গাইড, সেটাকে বলা হয় ন্যাশনাল বিল্ডিং কোড, এনবিসি, এবং সেই এনবিসির অনুযায়ী ইভেন তার ল আছে যে আমাকে একটা বিল্ডিং স্টেবিলিটি সার্টিফিকেট বের করতে হয় ফ্রম আ চার্টার্ড সিভিল ইঞ্জিনিয়ার, যিনি ওটা সার্টিফাই করবেন, সাইন করবেন, এবং সে পুরো ডিটেলস চেক করবে যে বিল্ডিংটা ভূমিকম্প হলে পরে কতটা ভূমিকম্প সেটা এফেক্ট করতে, সেটা মানে বিয়ার করতে পারবে, বড় ঝড় হলে পরে বা কিছু সেটা কতটা বিয়ার করতে পারবে, এবং সব রকম ভাবে ওভারঅল কনস্ট্রাকশনে এই বিল্ডিংটা কতটা স্টেবল।
যাতে কোনোভাবে এটা কালকে পড়ে না যায়, কোনো ব্যালকনি ভেঙে না পড়ে, সেগুলো সমস্ত কিছু প্রপার টেস্টিং সেটার মধ্যে থাকে। সেগুলো করেই এই বিল্ডিং স্টেবিলিটি সার্টিফিকেটটা ইস্যু করা হয়। এবং সেটা আমাদের কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনই শুধু না, এটা কিন্তু মানে সব গভর্নমেন্টেরই একটা ভীষণ ইম্পর্টেন্ট পার্ট। তো যে কোনো গভর্নমেন্ট মিউনিসিপ্যালিটি বা যে কোনো জায়গা থেকে এটা ইস্যু করা যায়। তো তার স্পেসিফিক ফর্মও আছে। এটা একটা ভীষণ ক্রিটিক্যাল পার্ট, যেটা চেক করা উচিত ম্যান্ডেটরি একটা মানুষের। কেন বাসস্থান কিনছেন, সেখানে সে তো আর এক দু বছরের জন্য কিনছে না, সে তো অনেক বছর থাকবে, সেখানে 30-40 বছরে সেটা কতটা সেফ তাকে জানতে হবে। 2, একটা ভীষণ ক্রিটিক্যাল জায়গা হচ্ছে যে ফায়ার সেফটি। যে আমি যখন আজকে একটা বিল্ডিং কিনছি, সেই বিল্ডিংটা কতটা সেফ যদি কোনো রকম ভাবে কোনো আগুন লাগে। বিকজ আগুন লাগলে পরে সব থেকে বড় যে চ্যালেঞ্জটা হয় সেটা হচ্ছে যে বাজেভাবে ধুয়ে ঢেকে যায়, লোকের পক্ষে বেরিয়ে আসা অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায়। সেখানে লিফট থাকে আজকাল বিল্ডিংসে ডেফিনেটলি, এবং এই লিফট থাকা সত্ত্বেও অনেক সময় হয়তো দেখা যায় যে দরজাগুলো, যেটা ফায়ার ডোরস, সেই সেফটি ডোরস গুলো কারেক্টলি ইমপ্লিমেন্টেড হয়েছে কিনা, দরজাগুলো বাইরের দিকে খুলছে কিনা, অনেক রকম ব্যাপার থাকে। একটা বিল্ডিং এর ভেতরে অনেক সময় দেখা যায় ইভেন ঢোকার মুখটা, গেটটাতে হয়তো কোনো ক্যানোপি করা আছে, যেখান দিয়ে বড় ফায়ার ব্রিগেডের গাড়ি ঢুকতে পারবে না। তো এরকম ধরনের সিচুয়েশনে সোসাইটি, গেটেড কমিউনিটিজ বা যে কেউ, আজকের ডেটে একটা প্রবণতা দেখা যাচ্ছে, নাগরিকরা কিছুটা অংশ হলেও একটা তো বোধহয় সচেতনতা বেড়েছে, যেখানে তারা কিন্তু এসে আজকে ইভেন রেসিডেন্ট সোসাইটিসরাও আজকে প্রোগ্রেসিভকে বলছে যে আপনারা এসে একটা ফায়ার অডিট করে দিয়ে যান। শুধু ফায়ার অডিটই না, এর সাথে সাথে সেফটি অডিট বলেও একটা কনসেপ্ট থাকে, সেটা হচ্ছে ওভারঅল সেফটি অফ দ্য বিল্ডিং। কারণ আমরা জানি যে আজকে অনেক প্রবীণ নাগরিক বিভিন্ন জায়গায় একা থাকে, প্রচুর রকমের লোকজন থাকে, এবং সেখানে আজকের ডেটে যেহেতু অনলাইন ডেলিভারির এত রকম কিছু চলছে, সেখানে বিভিন্ন রকম লোক একটা সোসাইটির মধ্যে কন্টিনিউয়াস যাতায়াত করছে, কখনো সুইগির লোক, কখনো এই লোক, কখনো ওর লোক। তো তাহলে সেই বিল্ডিংটাকে সেফ রাখার জন্য কি করা হয়েছে তার জন্য একটা সেফটি অডিট হতে পারে। এবং তার সাথে ডেফিনেটলি ইলেকট্রিক্যাল সেফটিরও একটা কনসেপ্ট থাকে, কারণ ইলেকট্রিসিটি থেকেই সব থেকে বেশি আগুন ইত্যাদি লাগে। তো এই ধরনের সার্টিফিকেট গুলো যদি বিল্ডার্সরা প্রোভাইড করে, এবং কাস্টমারও যদি জোর দেয় যে হ্যাঁ আমাদেরকে এই সার্টিফিকেট গুলো লাগবে যদি আমি কিনতে চাই, তখন কিন্তু অটোমেটিক্যালি সেই জায়গাটা দাঁড়াবে যেখানে বাসস্থানটা অনেক বেশি সুরক্ষিত, অনেক বেশি সেফ, অনেক বেশি স্টেবল হবে। উচ্চবিত্তরা যেখানে আজকাল থাকছেন, বড় বড় সোসাইটি গুলোতে থাকছে, সেখানে অনেকগুলো নিয়ম কানুন তো মানা হচ্ছে, কিন্তু যেখানে মধ্যবিত্তরা থাকেন, আজকে যদি আমরা ভালো করে দেখি তাহলে দেখবো ঠিক সিঁড়ির তলায় কিন্তু মিটার বক্স গুলো বসানো হচ্ছে, যেটা আইনত করা যায় না। না, দণ্ডনীয় অপরাধ বলা যেতে পারে। আমি যদি রাজ্য বিদ্যুৎ পর্ষদের এলাকা বাদ দিই, সেই এলাকাটাও ধরি, সেখানেও তারা যখন লাইনটা দিচ্ছেন, মিটার চেক করতে আসছেন নিয়মিত, সেখানে তো প্রত্যেকের চোখের সামনে পরিষ্কার যে সিঁড়ির তলায় মিটার বক্স গুলো বসিয়ে রেখেছে। সেখানে তো ওই পারমিশনটা দেওয়ার আগে তারাও একবার জিজ্ঞাসা করে না যে এটা সেফটি জায়গায় এগুলোকে বসাবার ব্যবস্থা করুন, তবে আপনার কানেকশনটা দেবো, নাহলে সিঁড়ির তলায় ব্যবহার করতে দেবো না। সেদিক দিয়েও তারা স্ট্রিক্ট হয় না, কেন তারা চাইছে যে মিটার যত বাড়বে তত ইনকাম বাড়বে, এই ব্যাপারগুলো এসে যাচ্ছে, স্বাভাবিকভাবে এগুলো এসে যাচ্ছে। এবার প্রশ্ন এসেছে অ্যাওয়ারনেস। এই অ্যাওয়ারনেসের জন্য যে প্রথমেই আপনি যেটা বললেন দমকল, ওই দমকলের জন্য ওই ফ্যাসিলিটিটাও দরকার যে আমার সিঁড়ির নিচে যেন ওই মিটার গুলো না থাকে, সেটাও কিন্তু কর্পোরেশনের দিক থেকেও সেগুলো কোনো রকম নজর দেওয়া হয় না। আপনি একটা তাকে পরামর্শ দিচ্ছেন, কিন্তু সেই পরামর্শটাকে মেনটেন করা যেমন প্রশাসনের কাজ, তার সঙ্গে সঙ্গে মানুষেরও অ্যাওয়ারনেসে থাকা দরকার, ওটা করা দরকার। আবার অনেক ক্ষেত্রে দেখছি 10 বছর বা 12 বছর পরে পরে বাড়ির একটুখানি সংস্কার করা দরকার, সেগুলোতেও কিন্তু ঐক্যবদ্ধ হয়ে যে একটা ফান্ড তৈরি করে দেওয়া হোক, এটাতেও কিন্তু একটা মানুষের একটা অনীহা কাজ করছে। আমার 15 টাকা বেরিয়ে যাবে, চলছে চলুক, এরকম একটা। কিন্তু ভাবছে না যে ভবিষ্যতের জন্য আমরা কি বৃক্ষ তৈরি করে যাচ্ছি। দেখুন, এই জায়গাটাতে প্রথম আমাদের পক্ষে যেটা করা সম্ভব সেটা হচ্ছে আমরা মানুষকে অ্যাওয়্যার করতে পারি, আমরা বিল্ডিং সোসাইটিস গুলোকে অ্যাওয়্যার করতে পারি, আমরা অ্যাওয়ারনেসটা আমরা করতে পারি, আমরা গাইডেন্স দিতে পারি, আমরা সাপোর্ট করতে পারি। আমরা অ্যাজ আ কনসালটেন্ট আমাদের যে কাজটা, বা অ্যাজ অ্যান অডিটর যদি আমাদের টিমের কথা বলি, তারা যে সাজেশনস গুলো দেয়, সেই সাজেশনস গুলোটা তো মানাটা সম্পূর্ণ আপনার ওপর। আপনাকে যখন একটা ডাক্তার ওষুধ লিখে দিচ্ছে, সেই ওষুধটা আপনি খাবেন কি খাবেন না, সেটা তো সম্পূর্ণ আপনার ওপর। এবার
সেখানটায় ইমপ্লিমেন্ট করতে যাওয়ার যে জায়গাটা, সেখানে যদি কিছু প্রশাসনিক গ্যাপ থেকে থাকে, কিছু হতেই পারে যে কিছু প্রশাসনিক গ্যাপ হয়তো থাকতে পারে, এবার সেটার পেছনে আলাদা আলাদা কারণ হতে পারে। আমি সেদিকটার পেছনে তো যেতে পারবো না, বিকজ আমি তো আমার সীমাবদ্ধতা, আমি সেই সীমাবদ্ধতার মধ্যে এটুকু বলতে পারি যে অ্যাওয়ারনেস আস্তে আস্তে বাড়ছে এবং আস্তে আস্তে লোকজন চেষ্টা করছে যে হ্যাঁ তারা এই অডিট গুলো করাক, বা তারা এই জিনিসগুলোকে, যেটা আপনি বললেন সিঁড়ির তলায় রয়েছে, সেটাকে বাইরে বের করার চেষ্টাটাও কিন্তু আজকাল শুরু হয়েছে। তো হ্যাঁ, সেখানে যদি আপনি বলেন সোসাইটি নিজের থেকে একসাথে এসে টাকা জমা করছে না, এই যে একটা প্রবলেম, সেটা তো বোধহয় সব জায়গাতেই বা ভিন্ন মত হতেই পারে। তো সেই জায়গাটা থেকে আমাদের কিছু সত্যি কথা বলতে করার। আচ্ছা, এবার আমি চলে আসছি একদম এমএসএমই প্রকল্পের জায়গাটা চলে আসছি। এখানেতে মধ্যবিত্ত এবং নিম্নবিত্তদের যারা চাকরির বাজার তৈরি অবস্থা, সেখানে দাঁড়িয়ে তারা যদি তৈরি করতে পারে, এই জন্য রাষ্ট্র একটা কিছু ব্যবস্থা করেছে, সেটার ব্যাপারেও আপনি পরামর্শ দিয়ে থাকছেন। কিন্তু এখানে কতগুলো জায়গা থেকে থাকতে হচ্ছে, সেটা হচ্ছে যে যারা আসছে তৈরি করতে, তারা যে প্রত্যেকেই একটা জায়গায় শিক্ষিত হয়ে আসছেন তার কোনো মানে নেই। তারা অল্প শিক্ষিত লোকেরাও আসছেন, কিন্তু ডিজিটাল ইন্ডিয়াতে ডিজিটালি এই টোটাল ব্যাপারটাকে মেনে চলার যে জায়গাটা, সেটা তারা শিক্ষিত হতে পারছেন না। এবং এমএসএমই প্রকল্প থেকে একটা অ্যাওয়ারনেস তাদের জন্য সরকারি এবং বেসরকারি আপনারা সবাই মিলে সচেষ্ট তো থাকছেন, কিন্তু তারা সেই জায়গাটাতে পৌঁছতে তো পারছেন না। তাদের শিক্ষাগত জায়গা এবং ডিজিটাল প্ল্যাটফর্মটাকে ইউজ করার যে অভাবটা থেকে যাচ্ছে, সেটা থেকে যাচ্ছে 1 নম্বর। 2 নম্বর থেকে যাচ্ছে যে ক্রেডিট স্কোর বলে একটা কথা আপনাদের মধ্যে আছে। এবার টাকাটা আপনাকে দেওয়া হলো, তাও ব্যাংক থেকে টাকাটা কিভাবে পাওয়া যাবে তারও গ্যারেন্টি কিছু নেই। তারপর ক্রেডিট স্কোরের কথা বলা হচ্ছে, সেই ক্রেডিট স্কোর মেনটেন কি করে করবে সে ব্যাপারেও অ্যাওয়ারনেসটা তাদের মধ্যে নেই। এই এতগুলো নেগেটিভ যে জায়গাগুলো রয়েছে, তার মধ্যে লড়াইটা করে আপনাকে তাদের পরামর্শটা দিতে হচ্ছে, সেটা কি অবস্থায় আছে? দেখুন, এমএসএমই আজকের ডেটে ওয়েস্ট বেঙ্গলে আনডাউটেডলি সেখানে সব থেকে বড় এমএসএমইস, ম্যাক্সিমাম নাম্বার অফ এমএসএমইস ওয়েস্ট বেঙ্গলে। এবং ওয়েস্ট বেঙ্গলে বেস করে যখন আমাদের বিজনেস, সেখানে আমরা প্রতিদিনই এমএসএমইর মেজর চ্যালেঞ্জটা দেখতে পাই। যে কোনো এমএসএমইর সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে টাকা, সেকেন্ড চ্যালেঞ্জ টাকা, থার্ড চ্যালেঞ্জ টাকা। এবং সেখান থেকে টাকার দিক থেকে যদি দেখা যায়, টাকা জোগাড় করার জন্য এই এমএসএমইস, ডিজিটাল প্ল্যাটফর্ম ইত্যাদিগুলো হয়তো অনেক বেশি ইম্পর্টেন্ট রোল প্লে করে। এবং ডিজিটাল প্ল্যাটফর্ম কিভাবে ইউজ করতে হবে তার উপর কিন্তু প্রচুর ভিডিওস, অনেক কিছু সরকার থেকে সেগুলো হয়তো করা হচ্ছে। যেটা খুব ক্রিটিক্যাল দেখার, সেটা হচ্ছে এই এমএসএমইস গুলোর গ্রোথ। এমএসএমই গুলো কিন্তু গ্রো তবেই করবে যেদিন তারা ভাবতে পারবে যে না, আমাদেরকে অনেক বেশি স্ট্রাকচার্ড হতে হবে। যদি আজকের ডেটে একজন এমএসএমইর মালিক বা ওনার্স বা ডিরেক্টরস, তাদের সাথে যদি আপনি কথা বলেন, যেটা দেখবেন সেটা হচ্ছে এমএসএমই কিন্তু বেশ ওই প্রথম থেকেই আমি নিজে একটা কন্ট্রোল করব মেকানিজমে চলার চেষ্টা করে। মানে অ্যাজ আ ওনার সবকিছু আমি করব, আমি দেখবো করতে করতে চলে। এখানেই সব থেকে বড় ওই ক্রেডিট রেটিং বলুন বা যে কোনো জিনিস কথা বলুন, এখানেই প্রসেসটা সব থেকে বেশি ইম্প্যাক্টেড হয়ে যায়। বিকজ যে কোনো কোম্পানিকে বড় হতে গেলে তাকে ডেলিগেশন শিখতে হবে, কি করে জবটাকে আমি অন্যকে দিয়ে করাবো সেটা শিখতে হবে, জবটা অন্য করবে বাট সেটা কি করে মনিটর করবো সেই মেকানিজমটা শিখতে হবে। আর এই শেখার নামটাই কিন্তু স্ট্যান্ডার্ডাইজেশন। এই প্রসেস মেকানিজমে চালানো কোম্পানিটাকে, এটাকেই বলে স্ট্যান্ডার্ডাইজেশন, এটাকেই বলে প্রসেস ওরিয়েন্টেশন, এটাকেই বলে কমপ্লায়েন্সের সাথে কোম্পানি চালানো। যেদিন চালানো বেশি করে এমএসএমই শুরু করবে, অটোমেটিক্যালি তাতে কি হবে, এমএসএমই গুলোর ওভারঅল ইনকাম বাড়বে, অর্থাৎ মধ্যবিত্তের ওভারঅল ইনকাম বাড়বে। সো দ্যাট ইজ এক্স্যাক্টলি হাউ বলতে পারেন যে কাজগুলো চলতে থাকে। আমরা চেষ্টা করছি আমাদের তরফ থেকে যত বেশি এমএসএমইর কাছে পৌঁছানো যায়, এবং সেখানে আমরা রীতিমতো সাকসেসফুল। ডেফিনেটলি অনেক বড় অর্গানাইজেশনের সাথেও আমরা কাজ করছি, যেমন আপনি হয়তো বাইরে দেখেছেন আমরা এসবিআই এর সাথেও কাজ করি, এসআরএমবির সাথেও কাজ করি, সবার সাথেই কাজ করি, ইভেন ন্যাশনাল থার্মাল কর্পোরেশনের সাথেও কাজ করছি। সেই জায়গা থেকে বলতে গেলে হ্যাঁ, আমরা চেষ্টা করছি, এমএসএমই সেক্টরটাই আমাদের মেইন ফোকাস। বিকজ এই বড় কোম্পানিগুলো যারা বড় কনসালটেন্ট আছে, যেমন পিডব্লিউসি, আপনি তো নাম শুনেছেন নিশ্চয়ই, দ্য বিগ ফোর্স, জায়ান্ট ফোর্স যাদেরকে বলা হয়,
এদেরকে অ্যাফোর্ড করতে পারে কিন্তু হচ্ছে ওই বড় কোম্পানিগুলো। ছোট কোম্পানির বেলায় কিন্তু তারা কোনো স্ট্রাকচার্ড কনসালটেন্সি পাচ্ছে না, আর সেখান থেকেই এই প্রোগ্রেসিভের জন্ম, যে পিডব্লিউসির মতো একটা স্ট্রাকচার্ড সার্ভিস দেবে বাট এমএসএমই কে কেন্দ্র করে। এই ভ্যাকুমটাকে আপনি এই ভ্যাকিউমটাকেই আমরা পজিশন করেছি, আমরা কোম্পানিটাকে সেইভাবেই গত 10 বছর ধরে এগিয়ে নিয়ে গেছি। বড় কোম্পানিগুলো হয়তো আমাদেরকে অ্যাডভার্টাইজ করতে সাহায্য করেছে, বাট এমএসএমই চিরকাল আমাদের টার্গেট থাকবে, অ্যান্ড এমএসএমই সেগমেন্টটাকেই কন্টিনিউয়াসলি আমরা বড় করার চেষ্টা করতে থাকবো। একটা ছোট প্রশ্ন করে আজকের মতন শেষ করছি, Sure. কারণ সাবজেক্টটা বিশাল বড়, অনেক সময় লাগতে পারে, পার্ট বাই পার্ট করা উচিত, Definitely. আরেকদিন বসে যাবে আপনার সাথে। Sure. ছোট করে আমি যে প্রশ্নটা করবো, যে এবিসি প্রকল্পে যখন ঢুকছে মানুষ, তখন একটা বড় পয়েন্ট থাকছে, সেটা হচ্ছে কি একটা দক্ষতা। হুম, এই দক্ষতাটা তাদের থাকে না। হুম। এই দক্ষতার জায়গাটাকে তৈরি করার জন্য তাদেরও কিছু ক্লাস দরকার হয়, তাদের একটা নিয়মিত একটা কোর্সের মধ্যে দিয়ে তাদের সেই জায়গাটা তৈরি করা হয়। হুম। এই দক্ষতার জায়গাটা যদি কম থেকে থাকে, তাহলে কোনো প্রজেক্ট সেভাবে উপরে উঠতে পারে না। এবার আপনি দক্ষতাটা কার বলছেন? যে অর্গানাইজার তার নিজের কথাই বলছেন, তারপর তো কোনো দেখুন, যে কোনো বিজনেস, যদি আজকে আমি একটা ম্যানুফ্যাকচারিং এ ঢুকি, এটা কিন্তু নেসেসারি নয় যে আমি জামা বানাতে নিজে পারবো বা সেলাই করতে পারবো। আমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট এমএসএমই চালাতে গেলে হচ্ছে যাদেরকে আমি নিয়ে আসছি আমার এখানে কাজ করার জন্য। আজকে আমি একটা ঝাড়খণ্ডের একটা কোম্পানিতে কাজ করতে গেছি, সেখানে আমি দেখেছি বড় অদ্ভুত ভাবে যে একটা গ্রামের এরিয়াতে ফ্যাক্টরিটা ডেভেলপ করার জন্য পারমিশন দেওয়া হয়েছে, এবং এটাও বলে দেওয়া হয়েছে যে এই গ্রামের সমস্ত লোকজনকে নিয়েই ফ্যাক্টরিটা চালাতে হবে। সেখানে তারা তাদেরকে 3 মাস ধরে কন্টিনিউয়াসলি ট্রেনিং দিয়েছে, 3 মাস ধরে, এবং তাদেরকে মাইনে দিতে হয়েছে ওই ট্রেনিং পিরিয়ডে। এবং তারপর যখন তারা ফুল ফ্লেজড কাজ করতে শুরু করেছে, তাদেরকে বেশি মাইনে দিয়ে তাদেরকে স্কিল লেবার হিসাবে তাদেরকে মাইনে দিতে হয়েছে। তো আমি দক্ষতাটা কিন্তু ডেভেলপ করার জন্য সব রকম সাপোর্ট করা যেতে পারে, সব রকম ভাবেই কোম্পানিকে বড় করা যেতে পারে। দক্ষতা এমন একটা জিনিস স্যার, যেটা কিনা আমি বিশ্বাস করি এটা, যে কোনো এমএসএমইর মালিকের পক্ষে সবসময় সবকিছু জানা সেটা সম্ভব নয়। যার জন্য জেনারেল ম্যানেজার আছে, বা ওই যে কথাটা বলছিলাম, যে একটা ওনার যেদিনকে বুঝতে পারবে যে আমার জানার থেকেও বেশি ইম্পর্টেন্ট যে আমি যারা জানে তাদেরকে দিয়ে কিভাবে কাজটা করিয়ে নেব, ওই ডেলিগেশন ওয়ার্ডটা ভীষণ ইম্পর্টেন্ট হয়। ডেলিগেশন, অ্যাকাউন্টেবিলিটি, ট্রেসেবিলিটি, এই 3টে ওয়ার্ড মিলে হচ্ছে আসল কল্পনা। তো এমএসএমই সাকসেসের পেছনে যদি ওই জায়গাটা দাঁড় করানো যায়, আমার মনে হয় এমএসএমইস গুলো অনেক বেশি তাড়াতাড়ি উপরে করবে। আজকে সময়ের অভাবে সুনীল রায়চৌধুরীর সঙ্গে আমরা যে আলোচনা করছি, এটা বিশাল একটা সাবজেক্ট এবং অনেকগুলো স্তরে এগুলো আলোচনা করা যায়। ইচ্ছে রইল পরে একটা সময় আমরা ধরে ধরে প্রত্যেকটা পয়েন্টে আলোচনা করবো। সুনীলবাবুর সঙ্গে আরেকদিন আমরা বসবো। আজকে এখানেই শেষ করছি। নমস্কার। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।